শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ সকালে নবপত্রিকা স্নান করিয়ে শুরু হয় সপ্তমীর পূজা। নবপত্রিকা মানে 9টি উদ্ভিদে দেবীর কল্পনা। এরপর দর্পণ স্নানে শুরু হবে সপ্তমী বিহিত পূজা। মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র, সাথে ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ। সব বয়সী বাঙালি হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে উদযাপনের আনন্দ। তিথি অনুযায়ী শুরু হয় এই মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। কলাগাছ সহ কয়েকটি 9টি সপত্র সমূল উদ্ভিদকে স্নান করিয়ে নববধূর মতো নতুন শাড়ি এবং সিঁদুর পরিয়ে দেবীকে কল্পনা করা হয় 9টি রূপে। আর এরই মধ্য দিয়ে প্রকৃতির সঙ্গে দেবীর এক চিরন্তন সম্পর্ক স্থাপন হয়। দেবীর পাশে নবপত্রিকা ঘট প্রতিস্থাপন করার পর শুরু হয় মহাসপ্তমীর পূজা। প্রথমে ত্রিনয়ন, তারপর বামচক্ষু এবং শেষে ডান চক্ষু আঁকা হবে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং এরই মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে দেবী দুর্গার মাঝে। পূজা শেষে দেবীকে অঞ্জলি দেবেন ভক্তরা। মায়ের কাছে প্রার্থনা করব যে মা বাবা, প্রতিটা মানুষের মা বাবা যাতে সবাই সুস্থ থাকে, প্রতিটা মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমার পরিবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দেশের ভালো হোক, সবার ভালো হোক। মায়ের কাছে প্রার্থনা থাকবে যে প্রতি বছর সমৃদ্ধি, শান্তি, এগুলি পারিবারিক সমৃদ্ধি যেন আসে, পাশাপাশি হচ্ছে দেশের যেন মঙ্গল হয়। শারদীয় দুর্গা উৎসবের খবর রাখছেন আমাদের সহকর্মীরা। এ পর্যায়ে উত্তরা সার্বজনীন পূজা মণ্ডপে যেতে চাই, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, সকাল থেকে আপনার মাধ্যমে আমরা ক্ষণে ক্ষণে আয়োজনের নানান দিক জানতে পাচ্ছি এবং যারা আসলে ভক্তরা এসেছেন তাদের কথাও শুনতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে একটু জানাবেন, এবং সার্বিকভাবে আসলে যারা এসেছেন ভক্তরা তারাই বা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন? রাকিব, আমরা রয়েছি উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমী পূজার সকালে, এবং এই মুহূর্তে আসলে স্তোত্র বাক্য এবং চণ্ডী পাঠে মুখর মণ্ডপ। এর মধ্যে আপনি যেমনটা বলছিলেন, নবপত্রিকা প্রবেশ হয়ে গেছে এবং তারপর দর্পণ স্থানে মায়ের সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণ আগে চক্ষুদান হয়েছে। মায়ের চক্ষুদান পর্ব শেষে আসলে মণ্ডপে পূজা হচ্ছে সপ্তমী বিহিত পূজা, এবং এই সপ্তমী বিহিত পূজা শেষেই অনুষ্ঠিত হবে অঞ্জলি এবং মায়ের পায়ে ভক্তেরা অঞ্জলি দেবেন এবং তারপর বিকেলটা থাকবে দেবী দর্শনের জন্য। সন্ধ্যায় হবে আরতি প্রতিযোগিতা এবং সেই মুখরতার কথা জানবো। আমাদের সঙ্গে আছেন উত্তরা সার্বজনীন মন্দিরের সভাপতি, এই পূজা কমিটির সভাপতি নৃপেন্দ্রনাথ শিকদার। নৃপেন্দ্রনাথ শিকদার, আপনাকে মহাসপ্তমীর শুভেচ্ছা। জানতে চাই যে এই অঞ্জলির পরে পূজার্থীরা প্রসাদ পাবে এবং তারপর কি আনুষ্ঠানিকতা আছে, সন্ধ্যায় দেবী দর্শন আছে, আরতি প্রতিযোগিতা আছে, এই মণ্ডপের বাকি সব কিছু আপনি একটু আমাদেরকে। ধন্যবাদ। আজ নবপত্রিকার মাধ্যমে আমাদের মহাসপ্তমী পূজার সূচনা হয়েছে। এখন চণ্ডীপাঠের মাধ্যমে পূজা চলছে, ভক্ত সমাগম আসছে। এই চণ্ডীপাঠ শেষ হলে পূজার পরপরই ভক্তদের অঞ্জলি প্রদান হবে। অঞ্জলি প্রদানের পরে আমাদের প্রসাদ বিতরণ হবে। প্রসাদ বিতরণের পরে বিকাল থেকে আবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা হবে। কত প্রসাদ আপনারা বিতরণ করছেন এই কয়দিনে? এই কয়দিনে আমাদের প্রায় 15 থেকে 20,000 প্যাকেট প্রসাদ বিতরণ করা হবে। আর পূজার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, সেটার কি ব্যবস্থা আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নাই। এখানে আনসার, পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে এবং তারা নিয়মিত আমাদের খোঁজখবর রাখছে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। অনেক ধন্যবাদ। বলছিলেন যে উত্তরার এই সার্বজনীন মন্দিরের যে সার্বিক আয়োজন সপ্তমী পূজা ঘিরে এবং পুরো শারদ উৎসব ঘিরে, তার আদ্যপান্ত। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব পরবর্তী সংবাদ সংযোগে। অনেক ধন্যবাদ পার্থ সঞ্জয় সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি উত্তরা সার্বজনীন পূজা মণ্ডপ থেকে আমাদেরকে সপ্তমীর খবর জানাচ্ছিলেন। এই সপ্তমী পূজার আরও খবর আমরা জানবো। আবার ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। দর্শক, আমরা ঢাকেশ্বরী মন্দিরে পরবর্তীতে যাব নিশ্চয়ই। এই ফাঁকে আরও কিছু খবর জানিয়ে রাখতে চাই। শিরোনামে যেমনটা বলছিলাম যে আদিবাসী কিশোরী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম সড়কে ডাকা যে অবরোধ, সেটা শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। আজ দুপুর 12টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শিথিলের এই সিদ্ধান্ত থাকবে। এর আগে রোববার সহিংসতায় 3 জন নিহত হন। সকালে অবরোধ শিথিল করার বিষয়টি ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতার নেতারা এবং বড় ধরনের কোনো সংখ্যা এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি এবং পুলিশ মাঠে রয়েছে। রোববার
144 ধারা সত্ত্বেও আদিবাসী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারায় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়কে অবরোধ পালন করেছিলেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেয়। ওদিকে ইউপিডিএফ পাহাড়কে অস্থিতিশীল করে বহিরাগত সন্ত্রাসী দিয়ে পার্বত্য অঞ্চলে অস্ত্র আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে সেনাবাহিনী। এই অবস্থায় পার্বত্য অঞ্চলে মানুষের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে বলেও জানিয়েছেন তারা। রোববার এক বিবৃতিতে একথা জানায় আইএসপিআর। এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ গত 24 সেপ্টেম্বর থেকে ব্যানারে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে। একই সঙ্গে তারা সাম্প্রদায়িক উস্কানি এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে জানায় সংস্থাটি। এ অবস্থায় সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জনসাধারণকে সংযত আচরণ করার জন্য আহ্বান জানায়। পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। সব ধরনের অপপ্রচার উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও সেনাবাহিনী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশের অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলে বিবৃতিতে জানায় আইএসপিআর। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজও ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তার জবানবন্দি শেষ হলেই শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে রোববার প্রথম দিনের মতন জবানবন্দি দেন মামলার 54তম সাক্ষী মোহাম্মদ আলমগীর। তার জবানবন্দিতে জুলাই অভ্যুত্থানের ভয়ানক নৃশংসতার চিত্র ফুটে ওঠে। প্রথম দিনে তার সাক্ষাতে জুলাই হত্যাকাণ্ডের 16টি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। প্রসিকিউশনের দাবি, আন্দোলনে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করেনি তা ফুটে উঠেছে তদন্ত কর্মকর্তা জবানবন্দিতে। তিনি মামলার 134 পাতার অভিযোগপত্র পড়বেন আদালতে। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। ফারহানা ন্যান্সি, আপনার মাধ্যমে আমরা ধাপে ধাপে খবরগুলো দেখতে পাচ্ছি এবং ভক্তদের কথাও শুনতে পাচ্ছিলাম। অনেকটা সময় গড়িয়েছে, সপ্তমী বিহুতি পূজা শুরু হয়েছে কিনা এবং সার্বিকভাবে যে আয়োজন, সে আয়োজন দেখে যারা ভক্তরা আছেন তারা কতটা নিরাপদ বোধ করছেন, আয়োজন ব্যবস্থাপনা নিয়ে কোনো মন্তব্য তারা করেছেন কিনা? ন্যান্সি, যারা হচ্ছে, আমি আগেই জানিয়েছি, সকাল থেকে কিন্তু শুরু হয়েছে যে মহাসপ্তমীর যে বিহিত পূজা এবং কল্পারম্ভ, সেই কল্পারম্ভ পূজা প্রায় শেষের পথে। এখন যে আনুষ্ঠানিকতা চলছে সেটা মূলত পূজা শেষ করার পর যে দেবী দুর্গার সামনে যে আরাধনা করা হয় সেই আনুষ্ঠানিকতাই চলছে। এবং একটু জানিয়ে রাখি যে এখন ভক্তদের হাতে বেলপাতা এবং ফুল দেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে মন্ত্রপাঠ করে যে দেবীর পায়ে অঞ্জলি দেওয়ার যে প্রক্রিয়া রয়েছে, যেই ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হবে। সেই অপেক্ষায় ভক্তরা রয়েছে। ভক্তদের হাতে এখন বেলপাতা আর ফুল দেওয়া হয়েছে। আর তার আগে বলতে চাই যে মহাসপ্তমীর যে পূজা, মহাসপ্তমীর পূজাতে যেই আনুষ্ঠানিকতা হয় কল্পারম্ভ বিহিত পূজার মাধ্যমে, তাছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু আচার রয়েছে। সেটা মহাসপ্তমীর যে নবপত্রিকা স্থাপন, নবপত্রিকা প্রবেশ এবং নবপত্রিকার স্নান, সেই আনুষ্ঠানিকতা সকালে পূর্ণ হয়েছে। সেখানটাতে সকালে পুরোহিত যে কোনো জলাশয় থেকে 9টি ভিন্ন প্রকার গাছের পাতা সংগ্রহ করেছেন এবং এগুলো হলো কলা, কচু, হলুদ, ধান, মান, জয়ন্তী, বেল, ডালিম, অশোক। এই পাতাগুলো দিয়েই আসলে যে 9টি পাতা তা একসাথে বেঁধে দেবী দুর্গার প্রতীকী রূপে, গণেশের পত্নী রূপে পূজা করা হয়। নবপত্রিকাকে অনেক সময় কলা বউ নামেও ডাকা হয়। এবং নবপত্রিকা স্নান করানোর পরে নতুন কাপড় পরিয়ে সিঁদুর দিয়ে এক শোভাযাত্রার মাধ্যমে কিন্তু ডান দিকে স্থাপন করার যে রীতি রয়েছে তাও সম্পূর্ণ হয়েছে। এবং আরও যে গুরুত্বপূর্ণ কিছু আচার রয়েছে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান। সপ্তমীর গুরুত্বপূর্ণ যে আচার, সেই প্রাণ প্রতিষ্ঠানে পুরোহিত মন্ত্র পাঠ করে দেবীর মধ্যে দেবশক্তির বাহন করেন এবং সেখানে দেবীকে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে সেই অর্ঘ্য দেওয়া হয়। প্রাণ প্রতিষ্ঠা আসলে আধ্যাত্মিক জাগরণের একটা প্রতীক বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। এবং ভক্তদের সাথে কথা বলেছিলাম, ভক্তরা বলেছেন যে বাকি যে পুজোর দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে যেন নিরাপদে এবং সুস্থভাবে সবাই সুখে শান্তিতে পূজা উদযাপন করতে পারে, সুন্দর করে পূজা উদযাপন করতে
করতে পারে সেই কামনা করছেন দেবীর কাছে। এবং ঢাকায় রাজধানীতে যেই মণ্ডপগুলো রয়েছে, মণ্ডপগুলো অপেক্ষা করছে ভক্তদের জন্য, সেই ভক্তরা তাই সেই মণ্ডপে গিয়ে দর্শন করবেন বলে আশা প্রকাশ করেছেন যে যত বেশি মণ্ডপ দর্শন করবেন তার মধ্যেই আনন্দ রয়েছে বলে ভক্তরা আমাদেরকে জানাচ্ছিল। এবং আরেকটি বিষয় যে জানাতে চাই যে সন্ধ্যায় আরতি রয়েছে, সন্ধ্যা পূজার পরে যে দেবীর আরতি হবে সেটা সন্ধ্যা পূজার পরে। এবং এর মধ্যে কিন্তু পূজায় প্রতিমা দর্শনের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু ভক্তরা নেওয়ার জন্য সারাদিনই ভক্তরা মণ্ডপে ঘুরে বেড়াবে। অনেক ধন্যবাদ ফারহানা ন্যান্সি, খুব চমৎকার করে আসলে এই আচারগুলো সম্বন্ধে জানালেন। এরপরে যখন আপনার কাছে আসবো তখন আসলে ব্যবস্থাপনা এবং নিরাপত্তার বিষয়টা জেনে নেব। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ফারহানা ন্যান্সি যুক্ত হয়েছিলেন ঢাকেশ্বরী মন্দির থেকে। ভিন্ন প্রসঙ্গ, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসিতে বেড়েছে পর্যবেক্ষক প্রতিনিধিদের যাতায়াত। তার ধারাবাহিকতায় আজ প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সকালে নির্বাচন কমিশনে বৈঠক হবার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের প্রস্তুতি, পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, পরিবেশ, নিরাপত্তা এবং অংশগ্রহণমূলক অবস্থার সাথে পর্যবেক্ষণের সুযোগ নিয়ে নিজ দেশের অবস্থান তুলে ধরবেন সারা কুক। এর আগে 22 সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি 8 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের 2 ধাপে বৈঠক করে। তারও আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসির সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। আমরা আরও একবার এই আপডেটটা নিতে চাই। আমাদের সঙ্গে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা। ফারজানা, একটু বলবেন আসলে কতটা গুরুত্বপূর্ণ বৈঠকটা ভেতরে বেশ কিছু বিষয় উঠে আসবে, সেগুলো ধারণা আপনার কাছ থেকে আমরা বার্তা কক্ষে পেয়েছি। তারপর একটু জেনে নিতে চাই কারা কারা উপস্থিত থাকবেন, কতক্ষণ হতে পারে সেই বৈঠক এবং বৈঠকের পরে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হবে কিনা। রাকিব, যুক্তরাষ্ট্রের হাই কমিশনার সারা কুকের সাথে সিইসি যে বৈঠক সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং তার সঙ্গে আমরা দেখেছি আরও একজন এসেছেন এবং এখানে আসলে বাকি কমিশনাররা নেই, সিইসির সাথে তিনি বৈঠক করছেন। এবং এর আগেও যখন তিনি এসেছিলেন মার্চের 10 তারিখ, তখন আমরা দেখেছি সিইসির সাথে তিনি বৈঠক করেছেন। এবং বৈঠকের মূল যে বিষয় বা এজেন্ডা সেটি হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। এর আগেও তিনি যখন এসেছিলেন তখন জানতে চেয়েছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এবং ভোটার তালিকা হালনাগাদ, পর্যবেক্ষক, দেশি এবং বিদেশি পর্যবেক্ষকদের তালিকা, এরপর রাজনৈতিক দলের নিবন্ধন, অর্থাৎ সামগ্রিক বিষয় তিনি জানতে চেয়েছিলেন। এবং আজও কিন্তু ধারণা করা হচ্ছে, আমরা ইসি সূত্রে যেটুকু জানতে পেরেছি, তিনি এসব বিষয়ে আলোচনা করতে এসেছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এর আগে তিনি যখন ইসিতে এসেছিলেন প্রধান নির্বাচন কমিশনার তার কাছ থেকে নির্বাচনে যারা সংশ্লিষ্ট রয়েছেন, নির্বাচনে যারা কাজ করবেন, নির্বাচনে ভোটের সময় যারা মাঠে থাকবেন, পাশাপাশি যে রাজনৈতিক দলের যে এজেন্ট, তাদের আসলে প্রশিক্ষণের বিষয়ে একটি সহায়তা চেয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেসব বিষয়ের অগ্রগতি নিয়েও আজ আলোচনা হবে। এবং এর পাশাপাশি আমরা দেখেছি কিন্তু নানা সময়ে কিছুদিন আগে আমরা যেমনটা দেখলাম যে ইউএনডিপি 4 মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছিল নির্বাচন কমিশনকে। আর্থিক কোনো সহায়তা দিচ্ছে কিনা সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে বৈঠক শেষ হলে হয়তো আমরা সেটির বিস্তারিত জানতে পারবো। এবং এর আগেও তিনি সারা কুক যখন ইসিতে এসেছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে তিনি বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চান। এবং এই বিগত সময়ে বা 5 আগস্টের পর আমরা ইসিতে যারাই এসেছেন তারা কিন্তু বিদেশি যারা সংস্থার লোকজন বা বিভিন্ন দেশের হাই কমিশনার যারাই এসেছেন তারা কিন্তু বলেছেন যে বাংলাদেশে এখন একটি পরিবর্তিত অবস্থা চলছে এবং 5 আগস্টে পর কিন্তু বাংলাদেশের মানুষ আশা করে যে বাংলাদেশ এবারের নির্বাচন বিতর্কমুক্ত হবে, আগের 3টি নির্বাচনের মতো হবে না, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে এবং মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং তারা যেমনটি বলছেন যে বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণে তারা বাংলাদেশকে সবভাবে সহায়তা করতে প্রস্তুত। তো ধারণা করা হচ্ছে এইসব বিষয় নিয়ে মূলত আলোচনা হবে যে যুক্তরাজ্য বাংলাদেশকে কী ধরনের সহায়তা দিতে যাচ্ছে। বৈঠকটি শেষ হলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। রাকিব, আপনার নজর রয়েছে বৈঠকে এবং নিশ্চয়ই সেই আপডেটগুলো ক্ষণে ক্ষণে পেতে থাকবে এবং পরবর্তীতে খুব চমৎকার একটা প্রতিবেদনও সেগুলো জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ফারজানা আক্তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, নির্বাচন কমিশন থেকে বলছিলেন। সিলেট সীমান্তে একের পর এক অবৈধ অস্ত্র ধরা পড়ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে। সম্প্রতি সিলেটের গোয়েনঘাটের প্রতাপপুর সীমান্তে এবং সুনামগঞ্জের ছাতক সীমান্তে আমেরিকায় তৈরি একটি রিভলভার সহ বেশ কিছু আধুনিক এয়ারগান উদ্ধার হয়েছে। এলাকার লোকজন বলছেন সীমান্ত পেরিয়ে এত অস্ত্র আসা খুবই অস্বাভাবিক। আর
রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, দেশের পরিস্থিতি অশান্ত করতে জাতীয় নির্বাচন সামনে এই অস্ত্র ঢুকলে অবাক হওয়ার কিছু নেই। এ নিয়ে গোয়েন্দা বাহিনীকে আরও সতর্ক থাকা দরকার। তারেক আহমেদ সানির তোলা ছবিতে সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের রিপোর্ট। সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক জানান, সম্প্রতি ৩টি অভিযানে সিলেটের মিনাঠিলা এলাকা থেকে একটি ডিটি ডায়না মডেল ৩৪০ অ্যান্টেক প্রিমিয়াম এয়ার রাইফেল, জাফলং চাবাগানের কাঠারি এলাকা থেকে ভারতীয় প্রেসিহল স্পোর্টস অ্যানাক্স ২০০ অ্যাথেনা আলটিমেট এয়ার রাইফেল ৪টি এবং ৬ রাউন্ড গুলিসহ একটি আমেরিকায় তৈরি রিভলভার জব্দ করে বিজিবি। আমাদের মাঝে কিছু ইনফরমেশন ছিল যে চোরাচালানি বিভিন্ন পণ্যের পাশাপাশি দেশে স্থিতিশীলতা যেটা আছে আমাদের বজায় করছে, এটাকে অস্থির করার জন্য সামনের দিনগুলোতে কিছু অস্ত্রের চালান আসবে, এই ধরনের কিছু ইনফরমেশন আছে। ৪৮ বিজিবি অধিনায়ক জানান, অস্ত্র ছাড়াও বর্তমানে সিলেট সীমান্তে নতুন করে ধরা পড়ছে বিভিন্ন ভারতীয় ওষুধ ও মোটরসাইকেলের পার্টস। 3টা চালান ধরতে পেরেছি, যদিও এর মধ্যে একটি চালানে একটা আগ্নেয়াস্ত্র ছিল, বাকি 2টায় যদিও আগ্নেয়াস্ত্র নয়, এটা ছিল এয়ারগান ছিল। এদিকে সিলেট মহানগর পুলিশ বলছে, সীমান্তে অস্ত্র উদ্ধারের পর পুরো মহানগরী এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার। অবৈধ অস্ত্রের চোরাচালান, এই পুরো সিস্টেমটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আমরা এই ক্ষেত্রে অপরাধীকে কোনো ধরনের ছাড় দেব না। আর বিশ্লেষকরা বলছেন, চোরাচালান রোধে প্রশাসন যদি আরও কঠোর না হয়, তবে এসব অস্ত্র নির্বাচনের আগে রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে যারা এরকমের সাবভার্সিভ অ্যাক্টিভিটিস যারা করতে চায় অথবা নির্বাচনকে প্রশ্ন করতে চায় অথবা প্রশ্নের সম্মুখীন করতে চায় অথবা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে চায়, এরকমের গোষ্ঠী অবশ্যই আছে এবং তারা এটাকে কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে এই যে চোরাচালান বা অস্ত্রের যেটা ধরা পড়েছে, এটা তো ভালো লক্ষণ নয়। অবৈধ অস্ত্রের ব্যাপারে সীমান্তে রয়েছে কড়া নিরাপত্তা। 2025 সালে সীমান্তে 13 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি 59 জন অনুপ্রবেশকারীকে আটক করে বিজিবি। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট। সিংহের থেকেও শক্তিশালী কামড় দিতে পারে, মালিকের জীবন রক্ষায় প্রাণ নিতে পারে যে কোনো মানুষের, এমনই ভয়ঙ্কর কুকুরের খাবার তৈরি হয়েছে খোদ ঢাকায়। বাসাবাড়ির পাশাপাশি কলকারখানা পাহারা দিতে দিন দিন জনপ্রিয় হচ্ছে এসব কুকুর। কিনতে হলে বুকিং দিতে হচ্ছে জন্মের অন্তত 6 মাস আগে। ভয়ঙ্কর এই খামার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন শৈশব বর্মন। হিংস্র, ক্ষিপ্র আর দুরন্তপনা, গার্ড ডগ হবার পূর্ব শর্ত। সবকটি শর্তই পূরণে প্রস্তুত টম, আকিরা, লিও এবং টুইঙ্কেল। একসাথে এত জার্মান শেফার্ড খুব একটা দেখতে পাওয়া যায় না, তবে খিলগাঁওয়ের এই খামারে এটি প্রতিদিনের চিত্র। দুপুর 12টায় হালকা নাস্তার সময়েও স্বস্তি নেই তাদের। দুরন্তপনায় সবাইকে ছাড়িয়ে এই শেফার্ডগুলো এক লাফে উঠতে পারে অন্তত 5 ফুট উঁচুতে। এবার দেখব বুল ম্যাস্টিফ জাতের কুকুর। ছোট ঘন লোমের এসব কুকুরের ওজন হতে পারে 70 কেজি পর্যন্ত। এক লাফে পাড়ি দিতে পারে 12 ফুট। মালিকের জীবন রক্ষায় যে কারো জীবন নিতে সদা প্রস্তুত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে কলকারখানা পাহারা দেবার ক্ষেত্রে। এবার শুনবো কিন কর্সো জাতের বেহুলা, রেমিকো এবং ব্র্যান্ডির খবর। হিংস্রতার দিক থেকে এরা সকলকে ছাড়িয়ে, একজন বাদে পোষ মানে না অন্য কারো। যেখানে সিংহের একটি কামড়ের শক্তি প্রতি ইঞ্চিতে 650 পাউন্ড, সেখানে কিন কর্সো জাতের কুকুরগুলোর কামড়ের শক্তি প্রতি ইঞ্চিতে 700 PSI। ঢাকার মধ্যে গড়ে ওঠা একমাত্র এই কুকুরের খামার গত 3 বছর ধরে দেখভাল করছেন বাবা ও ছেলে। এই 3 জাতের কুকুর কিনতে হলে গুনতে হবে 30,000 থেকে 90,000 টাকা পর্যন্ত। হিংস্রতার দিক থেকে জার্মান শেফার্ডের চেয়ে অনেক বেশি কেন কর্সো, বুল ম্যাস্টিফ। দুটো কেন কর্সো রাখার পরে আমার মনে হয় না আপনাদের দরজা খোলা রেখে আপনি ঘুমান, এইখানে আপনার কেউ আসে আপনার ক্ষতি করতে পারবে না, ওকে মেরে ফেলা ছাড়া। মানুষ মেরে ফেলার পসিবিলিটি আছে যদি মানুষটা ভিতরে ঢুকা নিয়ে অথবা আপনাকে আক্রমণ করা নিয়ে বেশি অ্যাগ্রেসিভ হয়ে যান। তিনি যদি অ্যাগ্রেসিভনেস দেখান তাহলে এরা তাদের অ্যাগ্রেসিভনেস দেখা দিবে।
শুধু কিনলেই হবে না, এসব কুকুরের সেবায় সব সময় সতর্ক থাকতে হয়। কাঁচা অথবা সিদ্ধ মাংসের পাশাপাশি সপ্তাহে 2 দিন গোসল বাধ্যতামূলক। খামারের এক কোণেই গড়ে তোলা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্রিডিং সেন্টার, যেখানে জন্মের পর কুকুরকে মায়ের সাথে 1 মাস পর্যন্ত রাখা হচ্ছে। তারা কাঁচা মাংস পছন্দ করে, কিন্তু কাঁচা মাংস সবসময় দেওয়া যায় না, যেহেতু কাঁচা মাংস ডাইরেক্ট পেটে এফেক্ট করে, কৃমি এগুলো হয়। আর মোস্টলি হচ্ছে গিয়ে তারা সিদ্ধ মাংস, সিদ্ধ মাছ, অনেক সময় আমরা আছে মাছের তেল, যেটা মাছের যে কড লিভার যে তেল, যেটা ওই তেলটা আমরা দিই। আর সামটাইমস আমরা ভেজিটেবলস আরও বেশি অ্যাড করি, ফ্রুটস দিই সকালবেলা। আর রাইসের পরিমাণটা কম থাকে। পাহারাদার হিসেবে বাংলাদেশে এসব বিদেশি জাতের কুকুর খুবই জনপ্রিয় হচ্ছে। তবে এসব কুকুর কিনতে জন্মের অন্তত 6 মাস আগেই বুকিং দিতে হয়। কুকুরের বাবা মা দাদা দাদির বংশ নির্ণয় শেষে খামারের কাছ থেকে গ্রাহক সংগ্রহ করে প্রিয় প্রাণীটিকে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। মিরপুরের প্যারিস রোড থেকে ঝুটপট্টি পর্যন্ত প্রায় 600 মিটার পিচ ঢালাই পাকা সড়ক কেটে ফেলে রেখেছে কারা? খোদ সিটি কর্পোরেশন বলতে পারছে না পিচে সরিয়ে কেন কাটা হয়েছে রাস্তা। এলাকাবাসীরাও জানে না ঠিক কী কারণে রাস্তা এভাবে খনন করা হয়েছে। গত 1 মাস ধরে এভাবে ফেলে রাখায় সড়কে চলাচলে মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সুমন মাহমুদের প্রতিবেদন। মিরপুর প্যারিস রোডের ঝুটপট্টি রাস্তাটি ঘনবসতিপূর্ণ ব্যস্ততম সড়ক। প্রতিদিন কয়েক লাখ মানুষের যাতায়াত এই রাস্তায়। মাঝখানেক আগে পিচ ঢালাই করা ভালো রাস্তাটি কেটে ফেলে রাখা হয়েছে। এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি এভাবে কেটে রাখায় 5 মিনিটের পথ পাড়ি দিতে হয় ঘন্টা সময় নিয়ে। এক রাস্তায় চলাচলের কারণে তৈরি হয় দীর্ঘ যানজটের। মাগরিব হলেই ওই পাশ থেকে উল্টা হয়ে আসে লোকজন, মানুষ নিচে, এই যে এখনই আপনি দেখবেন যে উল্টা হয়ে যাচ্ছে, ওইটা হয় এই পাশ থেকে মানুষ যেতে পারে না। আপনি বিশ্বাস করবেন এই বাইক নিয়ে যেতে আমাদের মিনিমাম 40 থেকে 45 মিনিট লাগে। এই রাস্তাটা কাটা, তারপরে যে 11 নম্বরে বাজারের রাস্তাটা কাটা, ওইটার জন্য টোটালি পুরো রাস্তাটা ব্লক থাকে। দিনের বেলা যাও মনে করেন যে চলাচল করলে একটু ফ্রি থাকে, বা সন্ধ্যার পর এই রাস্তা ঢুকেই যায় না। ভাঙা রাস্তায় জমা পানিতে লুকিয়ে থাকা গর্তে পড়ে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এতে আহত হচ্ছেন মানুষ। এলাকাবাসী নিজেরাও জানেন না কী কারণে সিটি কর্পোরেশন তাদের এই রাস্তা খনন করে ফেলে রেখেছে। রাস্তাটা কেন কাটছে এটা আমরা আসলে জানি না। আমরা এখন জানি না। এই রাস্তাটা টোটালি ভালো ছিল, রাস্তা ওইটা পানি উঠতো, ওইটা হয়তো ঠিক করছে, উঁচা করছে, বাট এইটা হঠাৎ করে পুরো কেটে রেখে দিচ্ছে। ভালো রাস্তাটার কাটিয়া রাস্তাটার মানুষের কত ভোগান্তির, রিস্কে উল্টে যায়, গাড়ি যেতে পারতেছে না। দিনের ভিতরে 10 জন 12 জন মহিলা মাইজি সবাই পরে আমরা জনগণের দইরা অনেক লোক উঠেছি। কন্ট্রাক্টরের কাজ করার লোকের কাছে রাস্তাটা ঠিক করবো না, ভালো মতো না, এত ঠিক করে না, রিস্কে উল্টে যায়। আর আমরা মাটি ঠিক করে দিছি, আমরা এটা নিজেরা মাটি আইনে আমরা নিজেরা দিছি। সিটি কর্পোরেশনও জানে না কী কারণে এই রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে। তবে প্রকল্প পরিচালককে সঙ্গে নিয়ে রাস্তা পরিদর্শন শেষে সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। আমাদের নির্বাহী প্রকৌশলীকে নিয়ে আমি ভিজিট করে তারপরে যে ধরনের সংস্কার ওখানে করা প্রয়োজন এবং ওখানকার যারা এখন জনগণ আছে বা অধিবাসী আছে তাদেরকে নিয়ে আমরা এটা আসলে জনগণের জন্যই তো করা, সেজন্য আমরা জনগণের সাথে কথা বলে ওখানকার ব্যবস্থা নেব। ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ গত 1 মাসে কাজ তদারকি করেননি। কাজ না করায় এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। সুমন মাহমুদ, 71, ঢাকা। মালিক শ্রমিক দ্বন্দ্বে চতুর্থ দিনের মতন চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের খোরাকি ভাতা বাড়ানোর দাবি এবং যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার অভিযোগে বৃহস্পতিবার রাত 11টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক পক্ষ। শনিবার বেলা 12টায় রাজশাহীতে শ্রমিক নেতা এবং মালিক পক্ষ বৈঠকে বসে এই সমস্যা সমাধানের চেষ্টা করলেও তা সমাধান হয়নি বলে জানান উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব নজরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নাটোর হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে দূরপাল্লার বেশিরভাগ বাস বন্ধ রয়েছে। এতে বহু যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এর আগে চলতি মাসে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে 2 দফা বাস বন্ধ করে দেন চালক, হেলপার এবং সুপারভাইজাররা। পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড় চল স্বাভাবিক হয়। ভোর 4টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়। এই রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। এতে করে ঢাকা এবং রাজশাহী থেকে ছেড়ে আসা বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন রেলের যাত্রীরা। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগি দুটি উদ্ধার করে। 10:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।